টু মাই চ্যানেল। আজকে আমরা একটি নতুন আইডিয়া নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে নয়া উদারনীতিবাদ, নিউ লিবারালিজমের যে মতাদর্শগত বৈশিষ্ট্য, ফিচার্স কী সেগুলো নিয়ে। এই কোশ্চেনটি সিধু কানু বিশ্ববিদ্যালয়ে এসেছে ফার্স্ট সেমিস্টারে, এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও দেখা যায় যে বিশেষ করে নয়া উদারনীতিবাদ নিয়ে চর্চা, আলোচনা এবং বিভিন্ন কোয়েশ্চেন্স সেখানে এসে থাকে। বিশেষ করে যখন আমরা আলোচনা করি সেখানে দেখব যে অনেক ইনডেপথ কোয়েশ্চেন্স করা হয়েছে। বিশেষ করে মূল মানে ডিরেক্ট কোয়েশ্চেন্স করা হয়নি, কোথাও না কোথাও একটা ইনডিরেক্ট কোয়েশ্চেন্স এবং অ্যানালিটিক্যাল টাইপের কোয়েশ্চেন্স করা হয়েছে। অনেক কোয়েশ্চেন্স দেখেছি বিশেষ করে সিধু কানু বিশ্ববিদ্যালয়ে, যেখানে সিধু কানু বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্য করে এই আমার লেকচার সিরিজটা হয়েছে। কিন্তু এখানে দেখেছি যে অনেক কোয়েশ্চেন্স অনেক ইনডেপথ রয়েছে, বিশেষ করে যেমন গ্লোবালাইজেশনের যুগে বা বিশ্বায়নের যুগে জনকল্যাণকামী রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, এরকম ধরনের কোয়েশ্চেন্স। এবং সেগুলো আমি এই কোয়েশ্চেনের উত্তরটা আমি করেছি, কিন্তু পরবর্তী সময়ে আমি আলোচনা করবো সে বিষয়ে। কিন্তু এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিউ লিবারালিজমের আইডিওলজিক্যাল বা মতাদর্শগত বৈশিষ্ট্যটা কী। তো আমরা জানি যে উদারনীতিবাদী ধারণা বা চিন্তাধারা একটা ধারার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এবং এই ধারাটা অনেকটা বিস্তৃত। বিগত 1700 সালের পূর্ব থেকে কিন্তু এই ধারাটা উঠে এসেছে, উদারনীতিবাদী চিন্তাধারা, ঠিক আছে। এবং বর্তমান অবধি সমগ্র বিশ্বে বলা যেতে পারে উদারনীতিবাদ একটা ছেয়ে গেছে আর কি, চারদিকে ছাপ ফেলেছে উদারনীতিবাদের, ঠিক আছে। প্রথম যে উদারনীতিবাদী চিন্তাধারা উঠে এসে সেটাকে বলছে ক্লাসিক্যাল সনাতন উদারনীতিবাদ, মডার্ন উদারনীতিবাদ, আধুনিক উদারনীতিবাদ, এবং তার পরবর্তী বর্তমানে যেটা হচ্ছে নয়া উদারনীতিবাদ। তো ঠিক আছে, তো প্রতিটি যে উদারনীতিবাদের যে বিভাগ বা বিভাজন, এবং প্রতিটি বিভাজনের মধ্যে আলাদা আলাদা স্বাতন্ত্র্য রয়েছে, তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, এবং নির্দিষ্ট প্রকৃতি রয়েছে, নির্দিষ্ট কাঠামো রয়েছে, ঠিক আছে। তো এই নয়া উদারনীতিবাদের আমরা মতাদর্শগত বিষয়টাকে আজকে আলোচনা করব। যে প্রথমে হচ্ছে নয়া উদারনীতিবাদ, এটা ইংলিশে লেখা হচ্ছে নিউ লিবারালিজম, সেটাকে কারেক্ট করবে নয়া উদারনীতিবাদ। এটি অর্থনৈতিক এবং সামাজিক ধারণা। এটা প্রথমেই যে আমরা বলি যে অর্থনৈতিক এবং সামাজিক ধারণা। বিশেষ করে নয়া উদারনীতিবাদী চিন্তাধারার মধ্যে কি কি বলা হয়ে থাকে, বিশেষ করে এখানে বলা হয়ে থাকে রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করার, সরকারের ন্যূনতম হস্তক্ষেপকে, অর্থাৎ ব্যক্তির স্বাধীনতার করার কথা বলা হয়েছে, এবং ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপ হবে না। রাষ্ট্রের মূলত কাজ কি হবে, উদারনীতিবাদ কি বলছে, রাষ্ট্রের মূলত কাজ কি হবে, যে আইন শৃঙ্খলা রক্ষা করা, ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা নয়, এবং মার্কেটকে বা মার্কেট যে ব্যবস্থা রয়েছে সেটাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। তো মূলত যখন আমরা আলোচনা করি সেখানে দেখব যে উদারনীতিবাদ রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করে, নয়াদনীতিবাদও কিন্তু রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করার কথা বলা হয়েছে, এবং মার্কেটের অর্থাৎ মুক্তবাজার অর্থনীতির বিষয়টাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এই চিন্তাধারা উঠে আসে 1980-র দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের রোনাল্ড রেগন এবং যুক্তরাষ্ট্রের মার্গারেট থ্যাচার শাসনের সময় থেকে, ঠিক আছে। এই ধারণাটি বৈশ্বিক অর্থনৈতিক নীতিমালা বা শাসন ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব ফেলেছে। এবার আমরা দেখব একের পর এক বৈশিষ্ট্যগুলো, যে প্রধানত কয়েকটি বৈশিষ্ট্য এবং মূল প্রিন্সিপালের উপর টিকে রয়েছে, যেমন বাজারের প্রাধান্য, সরকারের সীমিত ভূমিকা, সরকারের ক্ষমতাকে সীমিত করা হয়েছে, রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করা হয়েছে, যেটা বললাম, ব্যক্তিগত দায়িত্ব গ্রহণ করতে বলা হচ্ছে, এবং এই নয়া উদারনীতিবাদী চিন্তাভাবনা বিশ্বায়নকে অনেকটা ত্বরান্বিত করেছে। যেমন ঠিক আছে, মুক্তবাজার অর্থনীতি, কর আরোপের ক্ষমতাকে কমানো, ঠিক আছে, জনকল্যাণমূলক যে রাষ্ট্র ব্যবস্থা যেটা জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় জনকল্যাণের যে
সরকারি খরচ কমানো, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে নয়া উদারনীতিবাদের মধ্যে। তো আমরা প্রথম বৈশিষ্ট্য হিসেবে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাজারের প্রাধান্য, ঠিক আছে, মার্কেট বা বাজারের প্রাধান্য, মুক্তবাজার অর্থনীতি, এই সমস্ত কথা বলছে। নয়া উদারনীতিবাদীর মূল বিশ্বাস হলো যে বাজারের প্রাধান্য, অর্থাৎ বাজারই অর্থনৈতিক কর্মকাণ্ড সংগঠনের সবচেয়ে কার্যকরী এবং দক্ষ উপায়। আগে বিষয়টা কি ছিল? আগে বিষয়টা ছিল যে রাষ্ট্র বাজারকে নিয়ন্ত্রণ করত। রাষ্ট্র মানে কোনো মূল্যের দ্রব্যমূল্য কত হবে বা কত রাখা হবে, বাজার মূল্য কত রাখা হবে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করত রাষ্ট্র। অনেক রাষ্ট্রীয় কর্পোরেশন ছিল, অনেক রাষ্ট্রীয় কোম্পানি ছিল, জাতীয় মানে জাতীয়করণ করা হয়েছিল অনেক কোম্পানির, এবং রাষ্ট্রই নিয়ন্ত্রণ করত সমস্ত প্রোডাক্ট, তার মূল্য, সমস্ত কিছু। এবং ভারতের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করি যে 1991 সালের পর থেকে নিউ ইকোনমিক পলিসি আসে আমাদের, এবং নিউ ইকোনমিক পলিসিতে প্রাইভেটাইজেশনকে গুরুত্ব দেওয়া হয়, বাজারিকরণকে গুরুত্ব দেওয়া হয়, বেসরকারিকরণকে গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে, মুক্তবাজার অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হয়। এই সরকারি যে সমস্ত সংস্থা ছিল, বিভিন্ন কোম্পানি, সেগুলোর বেসরকারিকরণ করা হয়। তো এই সমস্ত ব্যবস্থা মানে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট করা হয় যাতে আরও বেশি আমদানি এবং রপ্তানি হতে পারে বিশ্ববাজারে। তো এই সমস্ত বিষয়গুলো, তো এটা হচ্ছে বাজারকে সবথেকে বেশি প্রাধান্য দেয়। 1 নম্বর পয়েন্ট, মূল পয়েন্ট, এটি সম্পদ বন্টন, মূল্য নির্ধারণ এবং উদ্ভাবনে উৎসাহ প্রদান করে। এর ফলে সরকারি হস্তক্ষেপের প্রয়োজনীয়তা কমে যায়। অর্থাৎ মেন বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে যে বাজারকে সবথেকে বেশি প্রাধান্য দেয় এবং মার্কেটেই কোনো মূল্যের মানে কতটা মূল্য হবে সেটা নির্ধারণের দায়িত্বটা মার্কেটের উপর ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ উৎপাদনের উপর ডিপেন্ড করবে, যে উৎপাদন এবং চাহিদার উপর ডিপেন্ড করবে। এটা কোনো সরকারের উপর ডিপেন্ড করবে না যে একটা নির্দিষ্ট মূল্য সেখানে দেওয়া হলো। এটা উৎপাদন যেমন হবে, চাহিদা যেমন হবে, সেই অনুসারে বাজারই নির্ধারণ করবে যে একটা বস্তুর মূল্য কতটা হবে, বস্তুর মূল্যটা কী। আমরা যদি বলি যে একটা সব মার্কেটের মধ্যে সবজির দাম কমা বাড়া হয়ে থাকে, এটা কোনো রাষ্ট্র নিয়ন্ত্রণ করে না, এটা বাজার নিয়ন্ত্রণ করে। ঠিক কীরকমভাবে বাজার নিয়ন্ত্রণ করবে। আবার অনেক ক্ষেত্রে নেগেটিভ পয়েন্টস রয়েছে, আমরা এটা বলবো যে এটা সমালোচনাভাবে আলোচনা করা যেতে পারে, যে যদি প্রতিটি ক্ষেত্রে আমরা বাজারের মধ্যে থাকি তাহলে অনেক সময় অসুবিধা হতে পারে। কারণ কিছু কিছু কর্পোরেট সেক্টর রয়েছে, যারা কর্পোরেশনস রয়েছে, কিছু কিছু গোষ্ঠী রয়েছে, মানে পুঁজিবাদী গোষ্ঠী, এবং তারা কি করে থাকে, নিজেদের মধ্য থেকে তাদের নিজেদের রুলস রেগুলেশন, মার্কেট প্রাইস, এই সমস্ত নির্ধারণ করা হয়ে থাকে। যার ফলে কি মার্কেটকে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়ে থাকে। মার্কেটকে ম্যানিপুলেশনস করে, মার্কেটকে এক্সপ্লয়েট করে অনেক কর্পোরেশনস রয়েছে, ঠিক আছে। এবার যদি আমরা আলোচনা করি যে কোনো বস্তুর মূল্য কতটা হবে, সেই বস্তুটি কি করা হয়, সেই কোম্পানি নির্ধারণ করে থাকে বা কর্পোরেট সেক্টর নির্ধারণ করে থাকে, ঠিক আছে। তো অনেক সময় এই বাজার কেন্দ্রিক যে চিন্তা ভাবনা বা বাজার কেন্দ্রিক চিন্তা ভাবনাটা আমরা এক পক্ষে নিয়ে এসেছি, কিন্তু উইদাউট কন্ট্রোল অফ স্টেট মানে কোথাও না কোথাও একটা সমস্যার সম্মুখীন হতে পারে। আমরা কোভিড-19 সময় লক্ষ্য করি, যদি সরকার সহযোগিতা না করে তো কীভাবে একটা ক্লাবস একটা মানে যেতে পারে জনজাতির বিপন্ন হয়ে যেতে পারে। কারণ মার্কেট অলওয়েজ ক্যান বেনিফিট, মানে সবসময় বেনিফিটের জন্য কাজ করে থাকে, বিভিন্ন কোম্পানি বেনিফিটের জন্য কাজ করে থাকে। স্যানিটাইজেশন করেছে, সেখানে বিজনেস করেছে, কোভিড-19 সময় তারা বিজনেস করেছে, হ্যান্ড স্যানিটাইজেশন তৈরি করে সেটা সেখানে বিজনেস করেছে, কিন্তু কারোর তো বেনিফিট হয়নি এবং সরকারকে সেখানে নামতে হলো কোভিড-19 ভ্যাকসিনেশনের জন্য, সেটা তো বাজার করতে পারলো না। তো সুতরাং বাজার সব ক্ষেত্রে যে মূল ভূমিকা পালন করবে এমনটা নয়। স্টেটের রোল ইন ওয়েলফেয়ার স্টেটে,
মানে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় স্টেটের ভূমিকাকে কোনোরকমভাবে খারিজ করা যেতে পারে না যদি সমালোচনামূলকভাবে সেটা আলোচনা করা হয়। যাই হোক, নোয়া উদারনীতিবাদী চিন্তা ভাবনার মধ্য দিয়ে যদি বলি তাহলে দেখা যাবে যে সেখানে বাজারকে প্রাধান্য দেওয়া হচ্ছে একটা কথা মুখ্য বিষয়, এবং সেখানে নোয়া উদারনীতিবাদের কিছু চিন্তাবিদ রয়েছেন যে বিশেষ করে ফ্রেডরিক হায়েক, তিনি তার বই রয়েছেন দ্য রোড অফ সার্ভডম, যেটা 1944 সালে প্রকাশিত হয়েছে। সেখানে যে অতিরিক্ত সরকারি হস্তক্ষেপের ফলে মানুষ স্বাধীনতা হারাতে পারে এবং এর পরিণতি হতে পারে এক ধরনের ষড়যন্ত্র, এই চিন্তা ভাবনাটা করেছেন। তিনি বলেছেন যে যদি অতিরিক্ত মানে হস্তক্ষেপ করে, মানে সরকারি হস্তক্ষেপ করে, রাষ্ট্র হস্তক্ষেপ করে প্রতিটি ক্ষেত্রে, তাহলে হয়তো মানুষের যে স্বাধীন চিন্তাভাবনা বা স্বাধীন অটোনমি সেটা হারাতে পারে এবং ষড়যন্ত্রে রূপান্তরিত হতে পারে। তার ফলে বাজারের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হলে তা ব্যক্তিগত স্বাধীনতাকেও ক্ষুণ্ণ করতে পারে। মানে মুখ্যত বাজারকে মেন টার্গেট করা হয়েছে, কিন্তু ক্রিটিসিজম হিসেবে অনেক রাষ্ট্রচিন্তাবিদ রয়েছেন যারা বাজারের ক্রিটিসিজম করেছে। বিভিন্ন রকম মহামারীর সময়ে দেখা গেছে যে রাষ্ট্রকে এগিয়ে আসতে হয়েছে। ঠিক আছে, তো মিল্টন ফ্রিডম্যান আরেকজন প্রখ্যাত নিউ লিবারাল অর্থনীতিবিদ। ঠিক আছে, তিনি ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডমের নামক একটা বই রচনা করেছিলেন। এখানে তিনি বলেছেন যে অর্থনৈতিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে কীভাবে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, অর্থাৎ রাজনৈতিক স্বাধীনতা পেতে গেলে আমাদেরকে অর্থনৈতিক স্বাধীনতা মানে ইকোনমিক দিক থেকে সেই বিষয়টাকে স্বাধীনতার দিক থেকে তুলে ধরা হয়েছে। মানে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদেরকে স্বাধীন হতে হবে, ইকোনমিক স্বাধীন হতে হবে, অর্থাৎ মানে কে কি ব্যবসা করবে, কে কি ব্যবসা করবে না, কার কি পেশা হবে, সেটা যদি সরকারের নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে সে স্বাধীনতা পারে না। যেটা মূলত বলছে যে নিউ লিবারাল অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান, তিনি বিশ্বাস করতেন যে মুক্ত বাজারের মাধ্যমে সরকারের নিয়ন্ত্রণ কমিয়ে এনে ব্যক্তির স্বাধীনতা এবং সমাজের কল্যাণ বৃদ্ধি পাবে। তিনি এই রাষ্ট্রচিন্তাবিদ বিশেষ করে ফ্রিডম্যান, হায়েক অ্যান্ড মিল্টন ফ্রিডম্যান তারা বাজার অর্থনীতিকে মুখ্য হিসেবে তুলে ধরেছেন, ব্যক্তি স্বাধীনতাকে তুলে ধরার চেষ্টা করেছেন। ঠিক আছে, এবার দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে সরকারের সীমিত ক্ষমতা বা রাষ্ট্রের সীমিত ক্ষমতা। এটা বলা যেতে পারে সরকারের সীমিত ক্ষমতা এবং রাষ্ট্রের সীমিত ক্ষমতা। রাষ্ট্রের সীমিত ক্ষমতা উল্লেখ করাই ভালো। নিউ লিবারালিজম বা নয়া উদারনীতিবাদের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো সরকারের সীমিত ক্ষমতা। তো এরা কী করে রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করতে চেয়েছিল, মানে যখন ক্লাসিক্যাল বা সনাতন উদারনীতিবাদী যেরকমভাবে, মানে সনাতন উদারনীতিবাদী এবং নয়া উদারনীতিবাদীর মধ্যে অনেকটাই সমানতা লক্ষ্য করা যায়, মানে কমন প্রিন্সিপাল লক্ষ্য করা যায়। ঠিক আছে, তারাও রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করতে চেয়েছিল। বিশেষ করে সনাতন উদারনীতিবাদীরা জন লক ছিলেন একটা অন্যতম পুরোধা। তিনি কী করেছিলেন, ব্যক্তি স্বাধীনতাকে বাড়ানোর চেষ্টা করেছিলেন, স্বাভাবিক অধিকারকে বাড়ানোর চেষ্টা করেছিলেন। মানে মেন পয়েন্টটা হচ্ছে সমাজ নয়, ব্যক্তিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, তো এখানে বলতে চেয়েছিলেন যে কি বলছে নয়া উদারনীতিবাদ, বলছে যে রাষ্ট্রের যে প্রাধান্য, সেই প্রাধান্যটাকে কমিয়ে দাও। কিসে বাড়াও? বাজারের প্রাধান্যটাকে বাড়াও, ব্যক্তির স্বাধীনতাকে বাড়াও, ব্যক্তির সম্পত্তির প্রপার্টি রাইটের কথা বলা হয়েছে। ঠিক আছে, প্রপার্টি রাইটের কথা বলা হয়েছে। এবং রাষ্ট্রের ক্ষমতা কী হবে? রাষ্ট্রের ক্ষমতা হবে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করা, এর বাইরে কিছু নয়, যেটা নয়া উদারনীতিবাদ বলছেন। তো বিশেষ করে যেমন সরকারি নিয়ন্ত্রণ কমানোর মাধ্যমে ব্যক্তিগত উদ্যোগের উৎসাহ দেওয়া, ব্যক্তিগত যাতে উদ্যোগ নিতে পারে, ব্যক্তি এন্টারপ্রেনিউর হতে পারে, বিজনেস করতে পারে, সেখানে জনসেবা ক্ষেত্রে বেসরকারি খাতের উন্নয়নকে সমর্থন করার কথা বলা হয়েছে। অর্থাৎ জনসেবার খাতে বেসরকারি খাতের উন্নয়নকে সমর্থন করার কথা বলা হয়েছে। 1980-এর দশকে রেগান এবং থ্যাচারের শাসনে এই নীতি বাস্তবায়িত হয়। থ্যাচার বিশ্বাস করতেন যে রাষ্ট্রের হস্তক্ষেপ কমাতে হবে এবং জনসেবা ক্ষেত্র যেমন স্বাস্থ্য, বাসস্থান, পরিবহন ইত্যাদি বেসরকারীকরণের মাধ্যমে উন্নত করা উচিত। অর্থাৎ সরকারের যে হস্তক্ষেপ সেটাকে কমাতে হবে এবং সমস্ত ক্ষেত্রে বেসরকারীকরণের কথা বলা হয়েছে, প্রাইভেটাইজেশনের কথা বলা হয়েছে। স্বাস্থ্য, বাসস্থান, পরিবহন,
প্রভৃতি ক্ষেত্রে বেসরকারীকরণের কথা বলা হয়েছে, জনসভার ক্ষেত্রে বেসরকারীকরণের কথা বলা হয়েছে। তিনি একবার বলেছিলেন যে সমাজ নামে কিছু নেই, এটি কেবলমাত্র পুরুষ, মহিলা এবং পরিবার, যেটা তার মতে সরকারি ব্যয় এবং হস্তক্ষেপের বিরুদ্ধে বিপুল পরিমাণ জনগণকে সচেতন করে তুলতে হবে। তো রেগান থেচার তিনি ছিলেন অন্যতম পুরোধা বলা যেতে পারে নয়া উদারনীতিবাদের। তো তিনিও বলতেন যে বেসরকারীকরণ স্বাস্থ্যের ক্ষেত্রে, বাসস্থানের ক্ষেত্রে, প্রভৃতির ক্ষেত্রে বেসরকারীকরণ করা উচিত, ঠিক আছে, এবং তার মধ্য দিয়েই জনপরিষেবা প্রদান করা উচিত। কিন্তু যদি সমালোচনাভাবে আমরা কিছু শব্দ এখানে উচ্চারণ করতে পারি বা উচ্চারণ করি, যে সমালোচনা হিসেবে, যে অতিমাত্রায় যদি বেসরকারীকরণ করা হয়, যেমন স্বাস্থ্য পরিবহন সমস্ত কিছু, তাহলে কি হবে, মানে কোথায় দাঁড়াবে, মানে জিনিসটা হচ্ছে যে এখানে কি হবে, যেমন কর্পোরেটের ভূমিকা সব থেকে বেশি বৃদ্ধি পাবে। যেমন জোরজার মুলুকতার বাজারের, মানে কোম্পানিদের জোরজার মুলুকতার হয়ে যাবে, বেসরকারি সংস্থাগুলো জোরজার মুলুকতার হয়ে যাবে। যেভাবে তোষণ করছে সমাজকে, যেভাবে শোষিত হচ্ছে, যেমন অনেক বেসরকারি হাসপাতাল রয়েছে যেখানে অধিক মাত্রায় কী করা হয়ে থাকে, মানে অধিক মাত্রায় রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হয়ে থাকে। চিকিৎসা ভালো হয়, ঠিক আছে, মানছি, বেসরকারীকরণের ফলে অনেক অত্যাধুনিক চিকিৎসার অভাবনীয় হয়েছে, এখানে গবেষণা হয়েছে, রিসার্চ হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু কোথাও না কোথাও যে মূল্যবোধ থিঙ্কিং, যে কোথাও না কোথাও আমাদের সমাজ তো এক নয়, কোথাও রিচ, কোথাও পুর, এবং একটা সমাজের মধ্যে বিভাজন হয়েছে গরিব আর ধনীদের মধ্যে। তো গরিব যে শ্রেণী রয়েছে তারা কিন্তু সেটাকে অ্যাক্সেস করতে পারে না, বিশেষ করে যাদের কাছে টাকা আছে, যারা রিচ, যাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো, যারা ইনকাম করতে পারে ভালো, তাদের ক্ষেত্রে হয়তো বেসরকারীকরণ খুবই ভালো, কিন্তু যারা গরিব তারা অ্যাক্সেস করতে পারে না, এবং অ্যাক্সেসের অভাবে হয়তো তারা মারা যেতে পারে। তো এই ধরনের মানে কোথাও না কোথাও কর্পোরেট সেক্টর কী হয়েছে, প্রচুর পরিমাণ যদি কর্পোরেট সেক্টরের উপর গুরুত্ব প্রদান করা হয়, তাহলে কোথাও না কোথাও সমাজে যারা অনুন্নত শ্রেণী বা সমাজে যারা দরিদ্র শ্রেণী, যারা এক্সপ্লয়েটেড হচ্ছে, তারা কিন্তু অবদমিত হবে, তারা দমিত হবে, এবং তারা সমাজের থেকে বিপন্ন হয়ে পড়বে। তো এই বিষয়টা হচ্ছে, ঠিক আছে, তো একটা সমালোচনা হিসেবে এখানে আলোচনা করা যেতে পারে যে বাজারিকীকরণ বা বাজারীকরণের যে কুফলগুলো কি, এবং সেটাই সমালোচনা। সরি। এরপর হচ্ছে নয়া উদারনীতিবাদের অনুসারে যুক্তি দেন যে রাষ্ট্রের মূল কাজ হলো বাজারের জন্য সুষ্ঠু এবং কার্যকর পরিবেশ তৈরি করা। অর্থাৎ তারা রাষ্ট্রকে একদম পুরোপুরি মাত্রায় খারিজ করছে না, ঠিক আছে, রাষ্ট্রকে একটা এজেন্ট হিসেবে রাখছে, কিন্তু এজেন্টটা কোথায়, সেখানে তারা রাখছে এতদূর পর্যন্ত রাষ্ট্রের ভূমিকাকে, যতদূর পর্যন্ত ওই আইন শৃঙ্খলা রক্ষা করা, তার পূর্বে রাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না। অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি অর্জন করছে, সেই ব্যক্তিগত সম্পত্তিকে তারা সুরক্ষিত রাখতে পারে, সমাজের মধ্যে যাতে কোলাহল হয় না, অশঙ্কা বিশৃঙ্খল হয় না, রাজনৈতিক বিশৃঙ্খল হয় না, শুধুমাত্র ব্যক্তির যে সম্পত্তি রয়েছে, ব্যক্তির যে স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতাকে এজ এ নাইট ওয়াচম্যান হিসেবে কাজ করা, যেটা নয়া উদারনীতিবাদ নাইট ওয়াচম্যান, মানে সিকিউরিটির মতো কাজ করা, রাষ্ট্রের ক্ষমতা এতটুকুই সীমিত করে রেখেছে, যেটা নয়া উদারনীতিবাদের চিন্তাভাবনার মধ্যে। এবার আরেকটা বিষয় নয়া উদারনীতিবাদের চিন্তাভাবনার মধ্যে যেটা খুবই ইনডেপথ, মানে অ্যানালিটিক্যাল, খুবই ইনডেপথ, সেটা হচ্ছে যে নয়া উদারনীতিবাদ ব্যক্তিগত দায়িত্বের উপর সবথেকে গুরুত্ব প্রদান করেছেন। অর্থাৎ তোমাদেরকে ব্যক্তিগত দায়িত্ব নিতে হবে, যে সমাজ, রাষ্ট্রই সব কাজ করবে, রাষ্ট্রই জনসভা প্রদান করবে, রাষ্ট্রই জনকল্যাণ করবে, এটা হতে পারে না। এরা বলছে যে তোমাদেরকে উদ্যোগ নিতে হবে, তোমাদেরকে সেই সামর্থ্য বা ক্যাপাবিলিটি তৈরি করতে হবে নিজেদেরকে, যাতে সরকারের উপর কোনো রকমে বা রাষ্ট্রের উপর কোনো রকমভাবে নির্ভরশীল হয়ে না পড়ো, ঠিক আছে, হয়ে না যাও। এটি দেখা যায় যে সামাজিক কল্যাণ ব্যবস্থার সংকোচন করা থেকে, সামাজিক কল্যাণ ব্যবস্থার মানে বিশেষ করে জনকল্যাণমূলক যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে সেটাকে সংকুচিত করার কথা বলা হয়ে থাকে, সরকারের খরচকে করার চেষ্টা করা হয়ে থাকে, স্বাস্থ্য পরিষেবা, বাসস্থানের ক্ষেত্রে বেসরকারীকরণের কথা বলা হয়ে থাকে। মানে মূলত যে বিষয়টা সবথেকে বেশি নয়া উদারনীতিবাদ গুরুত্ব দেয়, সেটা হচ্ছে ব্যক্তির দায়িত্ব নিতে হবে নিজেদের ক্ষেত্রে, এবং স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, বাসস্থানের ক্ষেত্রে বেসরকারীকরণ করতে হবে এবং নিজেদেরকে দায়িত্ব নিতে হবে, যেখানে রাষ্ট্রের ভূমিকাকে
খারিজ করার চেষ্টা করা হয়েছে, রাষ্ট্রের জনকল্যাণমূলক ব্যবস্থাকে কমানোর চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, এই দৃষ্টিভঙ্গি একটি শক্তিশালী মেরিটোক্রেসির ধারণার সাথে সম্পর্কিত। মানে আমরা যদি দেখি যে সেখানে নওয়াদনীতিবাদ মেরিটোক্রেসিকে জন্ম দিয়েছে। মেরিটোক্রেসি হচ্ছে মেরিট বেস, র্যাঙ্ক বেস, যে সক্ষম, যারা সক্ষম, মনে করো এইটা দেখছে না আমরা যদি লক্ষ্য করি যে নওয়াদনীতিবাদী চিন্তাবিদ ধারণার মধ্য দিয়ে যে রিজার্ভেশন পলিসি কি জাজমেন্টাল, মানে রিজার্ভেশন পলিসি কি আমাদের দরকার আছে সমাজের মধ্যে, নওয়াদনীতিবাদ কিন্তু বলবে না, না রিজার্ভেশনের দরকার নেই। কারণ এই সমাজ মানে যার যোগ্যতা আছে বা যার দক্ষতা আছে সেই টপ করবে, সেই জবটা পাবে বা চাকরিটা পাবে। এক্ষেত্রে কোনো রিজার্ভেশনের কোনো প্রয়োজনীয়তা নেই। তুমি নওয়াদনীতিবাদ বলছে তুমি দুর্বল রয়েছো, তুমি উইক রয়েছো, তুমি সামাজিক থেকে পিছিয়ে রয়েছো, কারণ তুমি ক্যাপাবল নও। মানে প্রশ্নটা এখানে করেছে যে তুমি ক্যাপাবল নও, তুমি হয়তো পিছিয়ে এই কারণে আছো কারণ তোমার এবিলিটি নেই সেই জায়গাটায় পৌঁছানোর মতন। যে মেন কোয়েশ্চেন্স হচ্ছে তোমার এবিলিটি নেই। তোমার যদি এবিলিটি থাকতো তাহলে তুমি সেখানে পৌঁছাতে। ঠিক আছে, তো মেরিটোক্রেসিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নওয়াদনীতিবাদের ভাবনার মধ্যে, যেখানে প্রতিভাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, পরিশ্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং দক্ষতার মাধ্যমে সফলতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে, প্রতিভাবান হতে হবে, তোমার প্রতিভার মূল্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। তো এখানে মেরিটোক্রেসির মেন বিষয়টা, এবং যেটা বললাম যে ব্যক্তিগত দায়িত্ব তোমাকে নিতে হবে। তবে এই ধারণার সমালোচনা করা হয়েছে কারণ এটি গঠনমূলক বৈষম্য এবং সামাজিক অসমতাকে অবহেলা করতে পারে। যেটা বলছে যে এখানে সমালোচক যারা রয়েছেন তারা সমালোচনা করেছেন যে ভাই মেরিটোক্রেসির কথা তুমি বলছো, ঠিক আছে মানছি, কিন্তু দীর্ঘদিন সময় ধরে যারা শোষিত হয়েছে বা নিপীড়িত বর্গ রয়েছে, অনুন্নত বর্গ রয়েছে, যাদেরকে তুমি শোষণ করেছো, এবং যদি আমরা দেখি সেই চতুর্বর্ণ পিরিয়ডের সময় দেখবে যে কিছু কাস্ট রয়েছে যারা উচ্চবর্ণের কাস্ট, এবং উচ্চবর্ণের কাস্ট নিম্নবর্ণকে শোষণ করছে, শাসন করছে, তোষণ করছে, সব কিছু করছে। ঠিক আছে, এবার তারা তো শোষিত হবে, সমাজের থেকে বিপন্ন হবে। আমরা অনেক সময় আমরা অনেক সময় কী হয়, আমাদের মধ্যে সাইকোলজিক্যাল ডাইমেনশন তৈরি হয়ে যায়, সাইকোলজিক্যাল একটা মনস্তাত্ত্বিকভাবে কোথাও না কোথাও প্রভাবিত হয়। অনেক সময় দেখা যায় যে মেজরিটি কোনো জায়গায় পিপলস রয়েছে এবং অন্য কোনো জাতির সংখ্যা কোনো গ্রামে বেশি আছে এবং অন্য জাতির সংখ্যা কম আছে। ঠিক আছে, সংখ্যাটা খুব কম। ঠিক আছে, তো অনেক সময় কী হয়, মেজরিটি মানে যে জাতি রয়েছে যে কম জাতি রয়েছে সেই জাতির উপর করায়ত্ত করার চেষ্টা করে, আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সাইকোলজিক্যাল ডমিনেন্স করার চেষ্টা করে, স্বাধীনতা খুব খর্বিত হয়। এটা আমরা প্রকৃতপক্ষে হয়তো থিওরিটিক্যাল বলতে পারি অল আর ইকুয়ালস, বাট এজ এ মানে যখন আমরা সেই বিষয়ে গবেষণা করি বা সেই বিষয়ে আলোচনা করি তখন দেখবে যে অনেকটা ডিফারেন্স রয়েছে, সেখানে অসংখ্য বৈষম্য রয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে যদি বলা যায় যে সমাজের থেকে এক পক্ষ বা একটা শ্রেণী শোষিত হবে, বেশি সুযোগ সুবিধা আগের থেকেই পাবে, আর এক শ্রেণী সুযোগ সুবিধা পায়নি, অপরচুনিটি পায়নি, তো অটোমেটিক্যালি সমাজের মধ্যে বৈষম্য থাকবে। এবং এই সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা একটা সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থা কল্পনা করতে পারি না। সেক্ষেত্রে একেবারে মেরিটোক্রেসিকে প্রাধান্য দেওয়া এটা যথার্থ বলে মনে হয় না, যেটা সমালোচনা হিসেবে আমরা বলতে পারি, বিশেষ করে নওয়াদনীতিবাদের সমালোচনা হিসেবে। হ্যাঁ, এর পরের বৈশিষ্ট্যটা হচ্ছে যে বিশ্বায়ন এবং বাজার সম্প্রসারণ। মানে এক পক্ষে বলা যেতে পারে নওয়াদনীতিবাদী যে চিন্তা ভাবনা সেটা বিশ্বায়নকে অনেকটা প্রভাবিত করে, অর্থাৎ বিশ্বায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করেছে। বিশ্বায়ন যদি আমরা আলোচনা করি সেখানে দেখব যে প্রথমে বিশ্বায়নটা কী ছিল, প্রথমের বিশ্বায়নটা ছিল যে প্রাচ্য থেকে পাশ্চাত্য, মানে অনেক পূর্বে, ওই 1500 খ্রিস্টপূর্বাব্দ এরকম সামথিং হবে, মনে পড়ছে না ঠিকঠাক। প্রথমেরটা ছিল যে বিশ্বায়ন প্রক্রিয়াটা অনেক প্রাচীন প্রক্রিয়া, এটা বিশ্বায়ন প্রক্রিয়া এক ধরনের প্রক্রিয়া। ঠিক আছে, এটা অনেক প্রাচীন প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার প্রথম ধাপে ছিল যে প্রাচ্য থেকে পাশ্চাত্যের দিকে, অর্থাৎ প্রাচ্য থেকে বিভিন্ন রকম টেকনোলজি
শিক্ষা দীক্ষা সাহিত্য সমস্ত কিছু কোথায় যেত, পাশ্চাত্যে যেত। ঠিক আছে, এই প্রক্রিয়াটা ছিল পাশ্চাত্য থেকে পাশ্চাত্য, কিন্তু বর্তমানে সেটা হচ্ছে পাশ্চাত্য থেকে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। শুধু প্রাচ্যে নয়, পুরো বিশ্বে, পুরো বিশ্বে সেটা প্রভাবিত হচ্ছে, সঞ্চারিত হচ্ছে। ঠিক আছে, তো বিশ্বায়ন প্রক্রিয়া কী করে, একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের মধ্যে সম্পর্ককে গভীর করে দেয়, অর্থনৈতিক সম্পর্কে গভীর করে, রাজনৈতিক সম্পর্ক গভীর করে। আমরা মানে ইন্টারডিপেন্ডেন্স রয়েছে প্রতিটা রাষ্ট্রের মধ্যে। এখন প্রতিটা রাষ্ট্র সমস্ত তার চাহিদাগুলোকে পূরণ করতে পারে এমনটা নয়। ঠিক আছে, কোথাও কারো কারো কোনো কিছু মানে আমদানি রপ্তানিকে বৃদ্ধি করেছে, কারো প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে কোনো রাষ্ট্রের নেই। তো সেক্ষেত্রে কি আমদানি করে থাকে সেই রাষ্ট্র, কোনো প্রাচুর্য বেশি আছে সেখানে রপ্তানি করে থাকে। তো এই আমদানি রপ্তানির সম্পর্ককে অনেকটা বৃদ্ধি করেছে বিশ্বায়ন প্রক্রিয়া। এবং এর ফলে কী করে থাকে, এরপরে কী করতে থাকে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সের মুভমেন্ট মধ্য দিয়ে চারদিকে প্রযুক্তি ছড়িয়ে পড়ছে, একটা রাষ্ট্রের প্রযুক্তি আরেকটা রাষ্ট্রে ছড়িয়ে পড়ছে। মোবাইল বা বেতার তরঙ্গ বা বেতার যন্ত্রের মাধ্যমে আমরা অতি সহজেই যোগাযোগ করতে পারছি, যে কারণে আমাদের যে রাষ্ট্রীয় সীমানা বা রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ধারণা, অনেক সময় অনেক সমালোচনা তাত্ত্বিক রয়েছে যে রাষ্ট্রীয় সীমানার ক্ষুণ্ণ হয়েছে। অনেক তাত্ত্বিক বলেছেন যে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা বিশ্বায়নের প্রক্রিয়ার ফলে ক্ষুণ্ণ হচ্ছে, ট্রেডকে বৃদ্ধি করেছে, ব্যবসা বাণিজ্যকে বৃদ্ধি করেছে। ঠিক আছে, তো এই নিউ লিবারালিজমের মানে প্রভাব বলা যেতে পারে, বিশ্বায়ন হলো একটা নয়া অর্থনীতিবাদের একটা অন্যতম বৈশিষ্ট্য। কারণ নয়া অর্থনীতিবাদ বিশ্বায়ন প্রক্রিয়াকে আরও বেশি ত্বরান্বিত করতে সাহায্য করেছে। আমরা বর্তমানে দেখব যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের কথা বলা হয়ে থাকে, লিবারালাইজেশনের বেসরকারিকরণের কথা বলা হয়ে থাকে, প্রাইভেটাইজেশনের কথা বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং পুঁজিবাদের প্রভাব আমরা বর্তমানে লক্ষ্য করি। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো বিশেষ করে যেমন বৈশ্বিক বাণিজ্য, বিনিয়োগ, মূলধন প্রবাহ, এক দেশের কোম্পানি আরেক দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করছে। বিশেষ করে এমএনসিস কোম্পানিগুলোকে আমরা যদি লক্ষ্য করি, তো এমএনসিস কোম্পানিগুলো ভারতেও আমেরিকার অনেক এমএনসিস কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিজ ভারতে ব্যবসা বাণিজ্য করছে, উৎপাদন করছে, বিনিয়োগ করছে, মূলধন বিনিয়োগ করছে। ঠিক আছে, শ্রমের আদান প্রদান হচ্ছে। তো এই সমস্ত বিশ্বায়ন হলো একটা প্রক্রিয়া যার মধ্য দিয়ে শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে নয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত দিককে প্রভাবিত করেছে। ঠিক আছে, এবং এর ফলে অনেক ক্ষেত্রে বেনিফিটও হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে কুফল দুটো তো থাকবেই, ওদিকে সুফল হচ্ছে, ওদিকে কুফলও হচ্ছে। ঠিক আছে, বিশ্ব পুঁজিবাদের ব্যবস্থার বিস্তার ঘটতে সাহায্য করেছে, এটা বলা যায়। তো এখানে থমাস ফ্রিডম্যানের মতে, বিশেষ করে দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট 2005 গ্রন্থে তিনি বলেছেন যে প্রযুক্তির উন্নতি এবং বাজার ভিত্তিক নীতিমালা বিশ্বকে আরও একত্রিত এবং প্রতিযোগিতামূলক করে তুলেছে। তারা মনে করেন যে এই সম্পর্কিত উন্নতি বিশ্বের সকল অংশের সুযোগ সৃষ্টি করেছে, আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে। এই প্রযুক্তির উন্নতির ফলে ব্যবসা বাণিজ্যের ফলে কী হচ্ছে, বাজার ভিত্তিক যে নীতিমালা বা মার্কেট ক্যাপিটালিজমের সাধারণা, সেখানে অনেকটা প্রতিযোগিতা নিয়ে এসেছে এবং প্রতিযোগিতার ফলে আরও উন্নত করে চলছে। বাস্তবে আমরা দেখছি যে নিত্য নতুন আবিষ্কার হচ্ছে, বেসরকারি যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তারা সে বিষয়ে গবেষণা করে নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার করছে, সেখানে প্রযুক্তির উন্নতি হচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পারি। বিশ্বায়ন প্রক্রিয়া এক পক্ষে সুফল হিসেবে এসেছে। ঠিক আছে, তবে বিশ্বায়নের নিচে যে বাস্তবতা রয়েছে তা অনেক ক্ষেত্রে সমালোচিত হয়েছে। যেটা বলছে এর বিশ্বায়ন একেবারে যে সমালোচনা মানে বহির্ভূত এমনটা নয়, কারণ আমরা দেখি যে ছোটোখাটো যে সমস্ত মানে কোম্পানিগুলো রয়েছে, মানে ছোটোখাটো যে সমস্ত ট্রেডিশনাল মানে যে সমস্ত ব্যবসায়ীগুলো রয়েছে, ছোটোখাটো ব্যবসা, তারা কিন্তু প্রভাবিত হয়েছে বিশ্বায়নের দ্বারা। যারা কার্পেন্টার রয়েছে বা ছোটোখাটো যে ওই পেশাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রভাবিত হচ্ছে। একসময় দর্জি যারা মানে কাপড় সেলাইয়ের কাজ করতো, কাপড় বোনার কাজ করতো, সেগুলো কিন্তু প্রভাবিত হয়েছে। বর্তমানে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কী হচ্ছে, অতি সহজে অনেকগুলো কাপড় তৈরি করা যাচ্ছে। ঠিক আছে, তো এর ফলে
একটা কমিউনিটি, যে কমিউনিটিগুলো মূলত মানে মূলত কাপড় বোনা, কাপড় তৈরি করা, কাপড়ের ব্যবসা করা, এই সমস্ত কাজের মধ্যে ছিল, সেগুলো কিন্তু প্রভাবিত হচ্ছে। আমার বিশ্বায়নের প্রভাব দেখবো যে বড় বড় যে মলগুলো রয়েছে, বিভিন্ন রকম বড় বড় মলস রয়েছে, সেই মলগুলোর প্রভাবে কী হচ্ছে, এখন বর্তমানে ফ্লিপকার্ট বা অন্যান্য যে সমস্ত অ্যামাজন ই কমার্সের ওয়েবসাইটগুলো এসেছে, সেখানে থেকে কী হচ্ছে, অনেকেই ক্রয় করছে, যে কারণে ক্ষুদ্র ক্ষুদ্র যে ব্যবসায়ীগুলো রয়েছে তারা প্রভাবিত হচ্ছে, সংস্কৃতিকে প্রভাবিত করছে, জীবনশৈলীকে প্রভাবিত করছে। আমরা 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 অন্য দেশের মানে অন্য দেশের যে পরিধান, খাবার, জীবনশৈলী, সেগুলোকে অনুধাবন করছি, সেগুলোকে অনুকরণ করছি। তো অনেক সময় এগুলো প্রভাবিত হচ্ছে, সংস্কৃতি প্রভাবিত হচ্ছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে রাজনৈতিক দিক থেকে যদি বিশ্বায়নকে আমরা দেখি, সেখানে দেখব যে সার্বভৌমিকতা ক্ষমতা রাষ্ট্রের যে সীমানা বলে একটা ছিল, সীমানাকে অতিক্রম করছে। বর্তমানে অত্যাধুনিক যন্ত্রপাতির ফলে বিভিন্ন রকম যে আগ্নেয়াস্ত্র তৈরি হচ্ছে, ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে, যেগুলোর ফলে কি হচ্ছে, অনেক দূর পর্যন্ত মারণ ক্ষমতা যোগ্য, মানে অনেক দূর পর্যন্ত মারণ মারণ করা যেতে পারে, বা ঠিক আছে, টার্গেট করা যেতে পারে। তো এই প্রযুক্তিগত দিক যেমন উন্নত হয়েছে, ঠিক একই রকমভাবে অন্যদিকে বিশ্বায়নের একটা কুফল প্রভাবও লক্ষ্য করা যায়, ঠিক আছে। তো চলো উপসংহার হিসেবে দেখি যে উপসংহার কী। তো নয়া উদারনীতিবাদী যে আইডিওলজিক্যাল বা মতাদর্শগত কাঠামো, যা মূল এক কাঠামো বা চিন্তাধারা বলা যেতে পারে, যে বাজারের প্রাধান্যের উপর গুরুত্ব প্রদান করে সরকারের ভূমিকাকে সীমিত করতে চায়, ব্যক্তিগত দায়িত্বকে প্রসারিত করতে চায়, বিশ্বায়নের প্রভাবকে সুদৃঢ় করে, ঠিক আছে। এ সমস্ত ভিত্তিগুলো মানে নয়া উদারনীতিবাদী চিন্তাধারার মূল বৈশিষ্ট্য হিসেবে আমরা তুলে ধরতে পারি। তো এর ভিত্তি রয়েছে ফ্রেডেরিক হায়েক এবং মিল্টন ফ্রিডম্যানের মতো চিন্তাবিদদের মতাদর্শের মধ্য দিয়ে, যারা বিশ্বাস করতেন যে মুক্ত বাজার এবং কম সরকারি হস্তক্ষেপে উন্নতির মূল চাবিকাঠি। যদিও নয়া উদারনীতিবাদের নীতিগুলিকে কৃষিক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃত্তির জন্য উপকারী বলা হয়, তবে এটি ব্যাপকভাবে সমালোচিত হয়েছে, বিশেষ করে তার দারিদ্রতা, বৈষম্য এবং পরিবেশগত ক্ষতির কারণে। কারণ একদিকে যেমন প্রোডাকশনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যার ফলে পরিবেশের দূষণ হচ্ছে, দারিদ্রতা বাড়ছে, একদিকে রিচ অনেক বেশি ধনী হয়ে উঠছে, আবার দরিদ্র অনেক দরিদ্র হচ্ছে, সামাজিক বৈষম্য ক্রিয়েট হচ্ছে সমাজের মধ্যে পরিবেশের দূষণ বাড়ছে, ঠিক আছে। তো এর ফলে নিউ লিবারালিজমকে অনেকটা বিতর্কের মধ্যে আসতে হয় আর কি। একদিকে নয়া উদারনীতিবাদ একটা নতুন আমূল পরিবর্তনের চিন্তা ভাবনা করছে সমাজের মধ্যে, রাজনীতির মধ্যে, অর্থনীতির মধ্যে একটা আমূল পরিবর্তনের চিন্তা ভাবনা করছে। আবার অন্যদিকে নয়া উদারনীতিবাদ কী করছে, নয়া উদারনীতিবাদের আমরা কুফলটাকেও লক্ষ্য করছি, মানে পরিবেশকে ইম্প্যাক্ট করছে, আবার দারিদ্রতা বাড়ছে, বৈষম্য বাড়ছে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের স্বাভাবিকভাবে পুরো মাত্রায় যে বিশেষ করে তৃতীয় বিশ্বের যে সমস্ত অনুন্নত রাষ্ট্রগুলো রয়েছে, ভারতের মতো উন্নত রাষ্ট্র বা উন্নয়নকামী রাষ্ট্র, যারা এখনও পর্যন্ত ডেভেলপড হতে পারেনি বা উন্নত হতে পারেনি, সেই সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে অনেকটা মানে সেন্সিটিভ বিষয় হয়ে উঠেছে, বিশেষ করে দারিদ্রতা, বৈষম্য, পরিবেশগত বিষয়গুলো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা পুরোমাত্রায় বলতে পারি না যে নয়া উদারনীতিবাদী চিন্তাধারাকে মেনে নেব, কিন্তু আমাদেরকে না মেনে নিয়েও আমরা চলতে পারি না, যে মেনে নেব না এটা আমরা বলতে পারি না। তবে বর্তমানে যেটা বলতে পারি যে পিপিপি মডেল, মানে যেটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে এসেছে। মূলত এই দুটো যে সমস্যা ছিল, মানে বিশেষ করে যে পুরোমাত্রায় যে সরকারি হস্তক্ষেপ না করা এবং সরকার এবং বেসরকারিকরণের মধ্যে একটা কোথাও না কোথাও ব্যালেন্স বজায় রাখার জন্য আমাদেরকে কাজ করতে, এবং এক্ষেত্রে পিপিপি মডেল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, এবং ভবিষ্যতেও এই সমস্ত উন্নত রাষ্ট্রগুলোতে এই মডেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ঠিক আছে। তো
আমরা এটা এই কথাই মানে উপসংহারে বলতে পারি যে একদিকে নয়া উদারনীতিবাদের সুফল দিক রয়েছে। হ্যাঁ, বিভিন্ন রকম রিফর্মস করেছে, প্রশাসনিক কাঠামোর মধ্যে রিফর্মস করেছে, রাজনীতির মধ্যে রিফর্ম করেছে, একটা নতুন আমূল পরিবর্তন করেছে, অর্থনৈতিক কাঠামোকে নিয়ে আসার চেষ্টা করেছে যেটা অনেকটা অগ্রগামী কাঠামো। কিন্তু অপরদিকে আবার এর কুফলও রয়েছে, যেগুলো কুফল হিসেবে আমরা দারিদ্রতা, বৈষম্য, পরিবেশগত সমস্যা এগুলোকে তুলে ধরতে পারি। কিন্তু সাস্টেনেবল দীর্ঘস্থায়ী উন্নয়ন এই সমস্ত বিষয়গুলোকে আমরা তুলে ধরতে পারি। কিন্তু এখানে যেটা বিষয়টা হচ্ছে যে আমরা পুরো মাত্রায় যে নয়া উদারনীতিবাদের থেকে পৃথক হয়ে থাকতে পারবো এটা বলা যাবে না, এবং আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে, অর্থাৎ রাষ্ট্রীয় হস্তক্ষেপের পাশাপাশি নয়া উদারনীতিবাদী চিন্তাভাবনা দুটোকেই ব্যালেন্স করে চলতে হবে। আর বর্তমানে যে একটা নতুন ধারণা এসেছে সেটা হচ্ছে পিপিপি মডেল। এই মডেল আমাদের মধ্যে এই দুটো ধারণার মধ্যে ভারসাম্য বজায় রাখতে যথেষ্ট সহায়তা করেছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে নয়া উদারনীতিবাদী চিন্তাধারার মতাদর্শগত বৈশিষ্ট্য। এবং আশা করি ভালো লাগলো তোমাদের। অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, যাতে আরও বেশি আমি আমার যে চিন্তাধারা বা বলার যে ক্যাপাবিলিটি সেটাকে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারি, আরও অনেক বেশি অ্যানালিটিক্যাল করতে পারি।